أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। গতকালকে আমরা আলোচনা করছিলাম সংশোধনী ফৌজদারি কার্যবিধি 46 এর ক থেকে পর্যন্ত এবং ফৌজদারি কার্যবিধি 54 ধারার 11টা ক্লোজ আমরা একটু আলোচনা করছিলাম। ওইটা ওইভাবে বিস্তারিতভাবে আলোচনা করা যায়নি সময় স্বল্পতার কারণে, এই জন্য আজকে আমরা একটু 46 ধারাটার একটু ক থেকে পর্যন্ত একটু রিভিশন দেই, দিয়ে তারপর আমরা 54 ধারা ঢুকবো। ফৌজদারি কার্যবিধি 46 ক সংশোধনী 2025 অনুসারে 46 এর কতে বলা হয়েছে, গ্রেফতারকারী পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যে গ্রেফতার করতে যাবে তার কিছু দায়িত্ব এবং কর্তব্য। তিনি গ্রেফতারের প্রক্রিয়া এবং দায়িত্ব কি পালন করবেন সেটা হচ্ছে 46 এর ক এর একের আবার কতে হচ্ছে উনি পোশাক পরিহিত অবস্থায় যাবে এবং উনার পরিচয় প্রকাশ করবে। কি জন্য করবে? শনাক্ত করার জন্য। এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন, কারণ এগুলোর উপরে এমসিকিউ আসবে। খতে হচ্ছে উনি প্রয়োজন অনুসারে উনার আইডি কার্ড প্রদর্শন করবেন। ঘতে হচ্ছে উনি গ্রেফতার সম্পর্কিত স্মারকলিপি প্রস্তুত করবেন এবং কমপক্ষে একজন সাক্ষীর স্বাক্ষর নেবেন, আর যে ব্যক্তিরে গ্রেফতার করা হয়েছে তার স্বাক্ষর নেবেন। ঘতে হচ্ছে যে ব্যক্তিরে গ্রেফতার করা হইলো তাকে যদি তার বাড়ির বাইরে থেকে গ্রেফতার করা হয়, সেই ক্ষেত্রে তার গ্রেফতারের বিষয়টি কাকে জানানো হয়েছে, অর্থাৎ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকে 12 ঘন্টার ভিতরে বিষয়টা অবগত করতে হবে। ঘতে হচ্ছে যদি সে অসুস্থ হয় সেই ক্ষেত্রে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চতে হচ্ছে যদি তারে পুলিশ হেফাজতে নেওয়ার পরে 12 ঘন্টার ভিতরে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসবে তাদেরকে সাক্ষাতের এবং তার একজন আইনজীবীর সাথে 12 ঘন্টার ভিতরে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। এই গেল ফৌজদারি কার্যবিধি 46 এর ক। ফৌজদারি কার্যবিধি 46 এর খ হচ্ছে সরকারি রেজিস্ট্রারে লিপিবদ্ধকরণ এবং জেনারেল ডায়েরিতে নোটকরণ এবং তথ্য প্রদানে বাধ্যকতা। সরকারি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করবেন 4টা বিষয়: গ্রেফতারের কারণ, কে অভিযোগ দিছে সেই বিষয়, এবং কাকে জানানো হয়েছে সেই বিষয়, আর কোন অফিসারের হেফাজতে আছে সেই বিষয়। এই 4টা বিষয় কিন্তু সরকারি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে। 46 এর খ এর 1। 2 হচ্ছে জেনারেল ডায়েরিতে নোট করা। জেনারেল ডায়েরিতে নোট করবেন যে থানায় থেকে গ্রেফতার করবেন সেই থানা, এবং যে অন্য থানায় হইলে সেই থানার স্মারকলিপি দিবেন, সেই থানার স্মারকলিপি মূলে তারা জেনারেল ডায়েরিতে নোট করবে। গতে হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা যদি খবর নিতে আসে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আপনি সেই তথ্য প্রদান করতে বাধ্য। 46 এর খ। এখন গেল ফৌজদারি কার্যবিধি আইনের 46 এর ঘতে হচ্ছে কি, যে এই রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কার? আসামি যে গ্রেপ্তার করলে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে পুলিশ সুপার, পুলিশ কমিশনার, এই দুইজনের দায়িত্ব। আর থানায় হইলে থানার ভারপ্রাপ্ত অফিসার, এবং এটার দায়িত্বে থাকবে একজন, কমপক্ষে একজন এএসআই, অর্থাৎ এএসআই নিচে কাউরে এই রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া যাবে না। ঘ ফৌজদারি কার্যবিধি আইনের 46 এর ঘতে হচ্ছে যখন কোনো আসামি অসুস্থ হবে তখন তার স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করবেন দায়িত্বপ্রাপ্ত অফিসার। যার দায়িত্বে থাকবে তিনি স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করবেন। হচ্ছে যদি সে অসুস্থ হয়, আসামি অসুস্থ হইলে, অভিযুক্ত ব্যক্তি অসুস্থ হইলে তার চিকিৎসা করবেন একজন সরকারি চিকিৎসক বা নিবন্ধিত চিকিৎসকের মাধ্যমে। যদি উক্ত অভিযুক্ত বা আসামি যদি মহিলা হয় সেই ক্ষেত্রে মহিলা চিকিৎসক দ্বারা করাইতে হবে। মহিলা চিকিৎসক না থাকলে নারী নার্স অথবা নারী পুলিশের উপস্থিতিতে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং চিকিৎসক কি করবেন? এই চিকিৎসা সম্পর্কে রিপোর্ট দিবেন, চিকিৎসা ব্যবস্থাপত্র দিবেন পুলিশকে এবং আসামি পক্ষকে বা তার প্রতিনিধিকে। আর যদি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট অসুস্থতার কথা স্বীকার করলে ম্যাজিস্ট্রেট তাকে
চিকিৎসা নেওয়ার জন্য নির্দেশ দিবেন। ম্যাজিস্ট্রেটের নিকট হাজিরকৃত আসামি যদি অসুস্থ হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? চিকিৎসার জন্য নির্দেশ দিবেন। আর যদি সে হসপিটাল ভর্তি হয় সেই ক্ষেত্রে কি করবেন? অনলাইনে উনি ম্যাজিস্ট্রেট তার হাজিরা নিবেন অনলাইনে। জুম ভিডিও কি বলছে, ভিডিও লিকেজ, ভিডিও, ভার্চুয়াল মনে হয় স্যার, ভার্চুয়াল। হ্যাঁ ভিডিও কল লিকেজ না কি জানি একটা বলছে, ওইটাতে উনি নিবেন। এই ছিল আমাদের গতকালকে রিভিশন ক্লাস। এবং হচ্ছে আজকে আমরা পড়বো ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা, যেটা হচ্ছে আমাদের পুলিশের বিশাল একটা ক্ষমতা। পুলিশের বিশাল একটা ক্ষমতা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা। এটা কি? এটা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেফতার করবেন। ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। আমরা কালকে 11টা বিষয় আলোচনা স্যার, করছি। স্যার একটু বিরক্ত হই স্যার, একটা প্রশ্ন স্যার। এই যে 46 স্যার, এটা 12 ঘন্টা কথা বলছেন স্যার, আপনি তো স্যার আঙামারি চাকরি করে দিচ্ছেন যে বিলাসির, আমি যেহেতু বিলাসিরই আছে, বিলাসির এমন এমন জায়গা আছে যে 12 ঘন্টার মধ্যে আপনার যে কোর্টে বা আইনজীবীর কাছে প্রেরণ করা যায় না স্যার। স্যার এক্ষেত্রে করে নিয়েছি স্যার, বা এটা কখন তো স্যার 12 ঘন্টা স্যার, না, এই যে ধরুন এই এমন জিনিসটা জায়গা আছে 4 দিন আগে হ্যাঁ করছি। আমি বলি এটা আপনি বিষয়টা তাহলে বুঝেন নাই। 12 ঘন্টা কি বলছে? 12 ঘন্টার ভিতরে হচ্ছে আপনি যে আসামিটারে ধরছেন, আপনি আসামিটা ধরছেন কই থেকে? আপনার বিলাইছড়ি মনে করেন যে সিলেটি পাড়া থেকে ধরছেন, তাহলে বিলাইছড়ি থানা থেকে আপনার সিলেটি পাড়া যাইতে কতক্ষণ সময় লাগে? সুজন দেবনাথ। আহ স্যার আমি তো এদিকে যাই না, আমি জানতে বলি যে ফারুয়ার কথা বলি স্যার, ফারুয়ার ধরুন যে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা উপরে লাগে স্যার ফারুয়ার থেকে আমাদের থানাতে আসতে, মানে আমি আমাদের হ্যাঁ, মানে বারো আপনি ঘন্টা যেখানে মনে করেন যে আপনি ধরছেন, এটা হচ্ছে কি, আপনার আইন বলে দিছে যে আপনি কিন্তু তার কোর্টে প্রেরণ করার কথা বলে নাই। কোর্টে তো আপনি 24 ঘন্টার ভিতরে প্রেরণ করবেন। অর্থাৎ আপনি যে আসামিটা ধরছেন, আপনি তো একটা ফোন করিও তো বলতে পারবেন। আসামির ভাইয়ের নাম্বার নিবেন, তার স্ত্রীর নাম্বার নিবেন, মা বাবার নাম্বার নিবেন, নিয়ে আপনি ফোন করে জানাই দিবেন যে আপনার ছেলেরে গ্রেফতার করা হয়েছে, অমুক থানায় আছে। এই জানানোটার বিষয়টা বলা হয়েছে 12 ঘন্টার ভিতরে। বোঝা জি গেল? স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি তার পরিবারের অবগত করবেন যে আপনার ছেলে, সন্তান, স্বামী আমাদের হেফাজতে আছে, এটা তার অবগত করবেন হচ্ছে 12 ঘন্টার ভিতরে। এবং 12 ঘন্টার ভিতরে সে, তার যদি কোনো উকিল আসে, মুক্তার আসে, আইনজীবী আসে, বা তার আত্মীয় স্বজন ভাই বন্ধু আসছে দেখা করতে তারা হাজতে, আপনি তারা দেখা করতে দিবেন 12 ঘন্টার ভিতরে। এটার কথাই বলা হয়েছে। আর 24 ঘন্টার ভিতরে হচ্ছে আপনি তারা কোর্টে প্রেরণ করবেন। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা। এটা হচ্ছে পুলিশের একটা বিশাল ক্ষমতার জায়গা। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায় সকল পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায় সকল পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটা কিন্তু আমাদের পুলিশের জন্য একটা বিশাল একটা ক্ষমতা। এবং এই গ্রেপ্তার করতে গেলে কি করা লাগবে না? ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া লাগবে না, পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারবে। যেই ক্ষেত্রে আমরা পুলিশ কি করতে পারি, আমলের অযোগ্য অপরাধে কি করতে পারি, আমরা পরোয়ানা নিয়ে গ্রেপ্তার করতে হয়। আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি করতে হবে? পরোয়ানা নিয়ে গ্রেফতার করতে হবে। কিন্তু আমরা কি করতে পারি, এখানে সন্দেহের ক্ষেত্রে বলা আছে, যখন আপনি সন্দেহ করেন যে সে কোনো আমলযোগ্য অপরাধ করছে, সেই ক্ষেত্রে আপনি তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন এই 54 ধারায়। 54 ধারায় আমরা গতকালকে ক্লাস করছিলাম হচ্ছে 11টা যে বিষয় আছে সেই বিষয়গুলো আলোচনা করছি। সেই বিষয়গুলো আমরা এখন আরেকবার রিভাইজ দিই, দিয়ে তারপরে আমরা সামনের দ্বারা অ্যাডভান্স হব। এটার বিষয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? 54 ধারার না স্যার। না বললে তো আর হবে না, এখানে তো অনেক প্রশ্ন আসে। কিন্তু আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে তো উত্তরটা দিব কিভাবে? 54 ধারায় আমরা কি শুধু কি অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করব নাকি সন্দেহের ক্ষেত্রে গ্রেপ্তার করব? সন্দেহ। সন্দেহ। সন্দেহ হলে স্যার গ্রেপ্তার করা যাবে স্যার। অভিযোগ যার আছে তো আছেই, সেই ক্ষেত্রে আমরা কি করব, সন্দেহের ক্ষেত্রেও গ্রেপ্তার করতে পারবো। এটা হচ্ছে 54 ধারা। কিন্তু একজন পাবলিক কি সন্দেহের ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারবে?
উত্তর দিবেন, না উত্তর স্যার, দিলে ক্লাসে পারেন। মনে করেন যে ক্লাসগুলো ক্লিয়ার হয়ে যাব। একজন পাবলিক কি সন্দেহের ক্ষেত্রে গ্রেফতার করতে পারবে 59 ধারায়? 59 ধারায় পাবলিক সন্দেহের ক্ষেত্রে গ্রেফতার করতে পারে না। 59 ধারায় আমরা যখন যাব তখন স্পষ্ট এখানে লেখা আছে যে আমলযোগ্য অপরাধ যদি করে তার উপস্থিতিতে সেই ক্ষেত্রে গ্রেফতার করতে পারে। এখানে কিন্তু সন্দেহের ক্ষেত্রে বলা নাই 59 ধারায়। আচ্ছা, 54 ধারা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে 11টা ক্ষেত্রে। আগে ছিল 9টা ক্ষেত্র, এখন এটা সরকার 2025 সালে সংশোধন করে করছে 11টা ক্ষেত্র। প্রথমত বলা হয়েছে পুলিশ অফিসারের সামনে কগনাইজেবল অফেন্স অর্থাৎ আমলযোগ্য অপরাধ করলে, পুলিশ অফিসারের সামনে কগনাইজেবল অফেন্স করলে। দ্বিতীয়ত বলা হয়েছে যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে যেটার শাস্তি 7 বছরের কম হইতে পারে বলিয়া পুলিশ অফিসার বিশ্বাস করে, সেই ক্ষেত্রে গ্রেপ্তার করবে। তিনে হচ্ছে যেই ক্ষেত্রে পুলিশ অফিসার যুক্তিসঙ্গত বিশ্বাস করেন যে সেই যে অপরাধটা করছে এই অপরাধটার শাস্তি 7 বছরের বেশি, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। চতুর্থ হচ্ছে যার নিকট যুক্তিসঙ্গত কারণ ব্যতীত গড় ভাঙার সরঞ্জামাদি পাওয়া যাবে। 5 সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। 6 যার নিকট চুরাই মাল আছে বলে সন্দেহ হয় বা পাওয়া যায় সেই ব্যক্তিকে গ্রেপ্তার করবে। 7 পুলিশের কাজে বাধা প্রদানকারী ব্যক্তি বা পুলিশ হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 8 সামরিক বাহিনী হতে পলায়নকারী ব্যক্তি। 9 8 হচ্ছে সামরিক বাহিনী হতে পলায়নকারী ব্যক্তি। 9 হচ্ছে যেই ব্যক্তি বিদেশে অপরাধ করে দেশে চলে এসেছে বলে যুক্তিসঙ্গত অভিযোগ বা সন্দেহ করা হয় সেই ক্ষেত্রে। 10 ফৌজদারি কার্যবিধি 565-3 উপধারার বিধান লঙ্ঘন করলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ফৌজদারি কার্যবিধি 565-3 উপধারায় বলা আছে যেই ব্যক্তিকে মুচলেখা নিয়ে বা শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়, যে তুমি কি করছো যে 3 বছরের ভিতরে বা 5 বছরের ভিতরে তুমি বাড়ি পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করতে গেলে পুলিশ অফিসারকে জানাইবা। সে যদি সেই শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 11 হচ্ছে পুলিশ অফিসারের নিকট থেকে অধিযাচন পত্র বা রিকুইজিশন পত্র পাওয়া গেলে সেক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকে আমরা শুরু করব হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারা কি বলা হয়েছে? ববগুড়ে ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত অফিসার বা ববগুড়ে অভ্যাসগত ডাকাত প্রভৃতির ব্যক্তিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখন কি এটা কি শুধু কি ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে করতে পারে নাকি অন্য কোনো অফিসার দিয়েও করাইতে পারে? ববগুড়ে ব্যক্তিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজেও করতে পারে এবং অন্য কোনো অফিসার দিয়েও করাইতে পারে। সেই ক্ষেত্রে উনি কি করবে? উনার থানা এলাকার ভিতরে যদি উনি সংবাদ পায় বা কোনো ব্যক্তি কি করতেছে যে তার পরিচয় গোপন করতেছে অপরাধ করার জন্য, অপরাধ করার জন্য পরিচয় গোপন করতেছে, সেই ব্যক্তিকে উনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। কতে কি হয়েছে? যে ব্যক্তির প্রকাশ্য জীবিকা নির্বাহের কোনো পন্থা নাই কিন্তু তার ভাব চলাচল হচ্ছে জমিদারের মতো, বড় লোকের মতো সে চলাফেরা করে, অথচ সে তার পেশা এটা সে বলতে পারে না, এই ব্যক্তিকে ভারপ্রাপ্ত অফিসার গ্রেপ্তার করতে পারেন বা করাইতে পারেন। ঘতে হচ্ছে যে ব্যক্তি অভ্যাসী হচ্ছে গৃহভঙ্গ করা, চুরি করা, ডাকাতি করা, চুরাই মাল গ্রহণ করা, চুরাই মাল বেচা কিনা করা বা তার কোনো দুর্নাম আছে, সেই ক্ষেত্রে কি করতে পারবে? ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই ব্যক্তিরে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে অথবা করাইতে পারবে। এই হইল 55 ধারা।
এখন 55 ধারার এই তিনটা বিষয় কে কে বলতে পারবেন? প্রথমত হচ্ছে যেই ব্যক্তি নিজের পরিচয় গোপন করে, অর্থাৎ যেই ব্যক্তি তার নিজের পরিচয় গোপন করে কি করার জন্য? অপরাধ করার জন্য, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। 55 একের ক। খতে কি বলছে? খতে বলছে যেই ব্যক্তি তার জীবিকা নির্বাহের প্রকাশ্য কোনো পন্থা নাই, কিন্তু তার ভাব চলাচল হচ্ছে বড় লোকের মতো। সে মনে করেন সেন্টের উপরে সেন্ট মারে, তারপর হচ্ছে ভালো জামা কাপড় পরিয়ে শুটকুট মারিয়া ঘুরে, কিন্তু সে কি তার পেশা এটা বলতে পারে না, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। ঘতে হচ্ছে যার কাজই হচ্ছে অভ্যাসগত অপরাধী, চুরাই মাল গ্রহণ করা, ডাকাতির সদস্য হওয়া, ডাকাতদের আশ্রয় প্রশ্রয় দান করা, চুরাই মাল বেচাকিনি করা, সেই ব্যক্তিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে গ্রেপ্তার করতে পারেন বা করাইতে পারেন। অবশ্যই সেই ব্যক্তিটা হইতে হবে তার নিজ থানা এলাকার ভিতরে। 55 এই তিনটা বিষয় কে বলতে পারবেন? মি আব্দুল্লাহ বলেন। 55 ক, যে ব্যক্তি নিজের পরিচয় গোপন করে অপরাধ করার জন্য। 55 একের ক। আর 55 খ হয়েছে যে ব্যক্তির ব্যবসা মানে হাইফাই চলাফেরা বা তার পেশা গোপন রাখে কিন্তু হাইফাই চলাফেরা। 55 গ হচ্ছে অভ্যাসগত ভাবে অপরাধী, যে ব্যক্তি তাকে গ্রেফতার করতে হবে। যেই ব্যক্তির কাজই হইছে অভ্যাসগত অপরাধী, অর্থাৎ সুরের সাথে জি, সম্পৃক্ত, সুরাই মাল গ্রহণ করে, সুরাই মাল বেচা কেনা করে, ডাকাতির লোকরে আশ্রয় প্রশ্রয় দান করে, ডাকাতির লোকের সাথে উঠা বেশা করে, অর্থাৎ যার অভ্যাসই হচ্ছে অপরাধ, সেই ব্যক্তিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারেন অথবা করাইতে পারেন। এটা কোন এরিয়ায়? ওনার নিজ থানা এলাকায় নাকি অন্য থানা এলাকায়? নিজ থানা এলাকা। নিজ থানা এলাকায়। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারায় কয়টি ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারেন বা করাইতে পারেন? 2টি, 3টি, 4টি? তিনটা স্যার। 3টা। ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারায় 3টি ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারেন বা করাইতে পারেন। 3টি ক্ষেত্র কি কি? ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন, এই 3টি ক্ষেত্র কি কি? এক নম্বর হচ্ছে স্যার, যে পরিচয় গোপন করে 2 নম্বর হচ্ছে যার কোনো জীবিকা নাই কিন্তু তার চলাফেরা হচ্ছে আমাদের সিলেটের রাগিব আলী নাতির মতো। আর 3 নম্বর হচ্ছে গিয়ে যে অভ্যাসগত অপরাধী। হ্যাঁ, এই গেল 55 ধারা। 56 ধারা কি হয়েছে? 55 ধারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি নিজে 56 ধারা হচ্ছে যে ঊর্ধ্বতন পুলিশ অফিসার কর্তৃক অধস্তন পুলিশ কর্মচারী দ্বারা বিনা পরোয়ানা গ্রেপ্তার কার্যকর করাতে পারবেন, সেটি অবশ্যই লিখিত আদেশ আদেশ থাকতে হবে। নাইমুর ভাই কি ক্লাসে আছেন? নাইমুর ভাই কি ক্লাসে আছেন? তাহলে একটু কথা বলেন। নাই, উনি ক্লাসে নাই, অথচ হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় যে মেসেজ মারতেছে যে ক্লাস হয়েছে কেন। আচ্ছা, যাই হোক, তো ওনার প্রশ্নের লেখার মান ঠিক আছে, উনি প্রশ্নের লেখছে হচ্ছে যে কি, এখন আরেক দিক দিয়ে গেলে গিয়ে তো প্রশ্নগুলো একটু সমস্যা হয়। উনি প্রশ্ন লেখছে এবং প্রশ্নের লেখাগুলো চাইছে এটা ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে আপনারা যারা গ্রুপে একটু সিনিয়র আছেন, আপনারা একটু বলে দিয়েন যে ওনার লেখার মানটা কেমন হয়েছে। তারপর আমি বলি যে প্রত্যেকটা প্রশ্নে অবশ্যই অবশ্যই আপনি লেখা শুরু করবেন দ্বারা দিয়ে। প্রত্যেকটা প্রশ্নে অবশ্যই অবশ্যই লেখা শুরু করবেন দ্বারা দিয়ে, এবং লেখার শেষে আপনি দ্বারা দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা দেখি আগামী শনিবারে আমাদের লিখিত পরীক্ষা আছে, মডেল টেস্ট 2। সেইটার পরে আপনাদের খাতার বিচার বিশ্লেষণা করি আমরা আমাদের খাতাটা কিভাবে উপস্থাপন করব, পরবর্তী ক্লাসটা আমরা ওইভাবেই নেব। ঠিক আছে? এখন এই যে আমাদের নাইমুর ভাই, উনি ঠিকই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে কিন্তু উনি ক্লাসে নাই।
তো এখন ওনারা তো বিষয়টা কিভাবে ক্লাসে বুঝাই বলেন? ঠিক আছে, তো কি হয়েছে এখন 56 ধারা, পুলিশ অফিসার অধস্তন পুলিশ অফিসারকে দিয়ে যখন গ্রেপ্তার করাইতে পারবেন, এই অধস্তন পুলিশ অফিসারকে কে গ্রেপ্তার করাইতে পারবেন? অধস্তন পুলিশ অফিসারকে দিয়ে। এই 56 ধারা এটা কি, মূল ধারাটা কি জন্য এটা? রেদওয়ানুল করিম। এটা হচ্ছে যে, স্যার আমি বলি, ঊর্ধ্বতন পুলিশ অফিসার কর্তৃক অধস্তন পুলিশ কর্মচারী দ্বারা বিনা পরোয়ানা গ্রেপ্তার কার্যকর করাতে পারবেন, সেটি অবশ্য লিখিত আদেশ থাকতে হবে। এই ঊর্ধ্বতন বলতে কার কথা বোঝানো হয়েছে? এই ঊর্ধ্বতন বলতে সবাই, না, এখানে দুইটা ব্যক্তির কথা ওসি, স্পষ্ট বলা আছে 56 ধারায়। একটা হচ্ছে থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা। ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা, ফৌজদারি কার্যবিধি আমরা 55 ধারার সাথে হচ্ছে 56 ধারা রিলেটেড, এটা সবসময় মাথায় রাখবেন। রিলেটেড। ফৌজদারি কার্যবিধি যেখানে 55 ধারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে করতে পারেন বা করাইতে পারেন, এখন উনি যখন করাইতে যাবেন তখন সেই ক্ষেত্রে ওনার জন্য প্রয়োজন হবে 56 ধারা। এই 56 ধারায় 4টা বিষয় উল্লেখ করে দিয়েছে। যখন আপনি রেদওয়ানুল করিম ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনি কি করলেন, আপনার অধস্তন এএসআই আরিফুলের নিকট আপনি কি করবেন, বলবেন যে আরিফুল তুমি এই আমাদের এই এলাকার একজন ববগুরের ব্যক্তি আছে, তারা গিয়ে নিয়ে আসো, ধরে গ্রেপ্তার করে নিয়ে আসো। এখন আরিফুল কি মূল্যে যাবে? আরিফুলকে আপনি একটা লিখিত আদেশ দিবেন। এই 55 ধারার যে ববগুরের ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করাইতে যাবেন, সেখানে আপনি লিখিত আদেশ দিবেন। সেই লিখিত আদেশে আপনি 4টা বিষয় উল্লেখ করবেন। 56 ধারার আদেশে আপনি 4টা বিষয় উল্লেখ করবেন। কি কারণে গ্রেপ্তার করা হবে, অভিযুক্ত ব্যক্তির নাম, ঠিকানা, অপরাধের ধরন এবং তামিলকারী অফিসারের নাম। এই 4টা বিষয় আপনি অবশ্যই অবশ্যই লিখে দিতে হবে। 56 ধারার আদেশে আপনি 4টা বিষয় অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিতে হবে। সে অভিযোগটা, তার নামে কি অভিযোগ, এই অভিযোগের নাম, অপরাধীর নাম, অপরাধের নাম, ঠিকানা এবং তামিলকারী অফিসারের নাম, এই 4টা বিষয় আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার অধস্তন যে এএসআই আরিফুল গেল, উনি গিয়ে সুন্দর করে তারা সেটা দেখাইতে পারবে এবং তারা গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবে। এই হইল 56 ধারার মূল বিষয়বস্তু। এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে 56-তে? চারটে অপশন আবার বলেন স্যার। অপরাধীর নাম, এটা হচ্ছে লিখিত আদেশ দিবেন। আদেশটা হচ্ছে কি, লিখিত আদেশ। আদেশটা হবে লিখিত আদেশ, অপরাধের বিবরণ, অপরাধীর নাম, ঠিকানা এবং তামিলকারী অফিসারের নাম, 4টা বিষয় শেষ। লিখিত আদেশ, অপরাধের বিবরণ, অপরাধীর নাম, ঠিকানা এবং তামিলকারী অফিসারের নাম, এই 4টা বিষয়। 55 সাথে রিলেটেড হচ্ছে 56। আর 57 দ্বারা হচ্ছে যেই ক্ষেত্রে নাম ঠিকানা জানাইতে অস্বীকার করে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, অর্থাৎ আমলের অযোগ্য অপরাধ 57 দ্বারা। আমলের অযোগ্য অপরাধ হচ্ছে 55তে পিআরবি 316 যায়। 55-তে আপনি যখন গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারের সাথে তো আপনার তো এখানে তো ওইটা তো গ্রেপ্তারের কথা যখনই বলবেন তখন তো আপনি 16 দিবেন, গ্রেপ্তার করলেই 16। বুঝছি স্যার, একটু পরিষ্কার করে দিন সবাইকে। না, ওই ওই 355-এর সাথে আপনি মূলত 55-এর সাথে মূলত 316-এর দরকার নাই। এটা হচ্ছে আপনার প্রসিডিউর দিছে, আপনি তো আর 55 তো আর কি করতে পারবেন না, গ্রেপ্তার করতে পারবেন না। আপনার গিয়া করতে হবে গিয়া ওই যে 54 ধারায় অথবা মনে করেন যে 46-এ। সঠিক সঠিক। ঠিক আছে, ওই 55 হচ্ছে কি যে আপনারে ভারপ্রাপ্ত অফিসারে আপনারা ক্ষমতা দিছে 55 ধারায়, যে আপনি চাইলে করতে পারবেন বা করাইতে পারবেন। কথা বুঝছেন? ওই পিআরবি সব জায়গায় টানতে যায় না, নইলে কিন্তু মনে হয় যে পরে ফেস খাইলে একবারে সব শেষ। স্পেসিফিকলি যেটার সাথে পিআরবি যায় আমরা সেটার সাথে সেই পিআরবিটাই ব্যবহার করব, কারণ পিআরবি বেশি ব্যবহার করতে গেলে মনে করেন যে সমস্যা আছে।
কথা বুঝছেন রেদওয়ানুল করিম? বুঝছি স্যার। হুম। এখন হচ্ছে 57 ধারা, ফৌজদারি কার্যবিধি 57 ধারা হচ্ছে নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি করলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি, এখন এই অস্বীকৃতিটা যখন মনে হয় যে আপনি রাস্তার মধ্যে চলাচল করতেছেন, একজন ব্যক্তিকে আপনি আটক করলেন এবং বললেন যে আপনার নাম ঠিকানা বলেন, সেই ক্ষেত্রে সে আপনার নাম ঠিকানা দিল না, তাহলে কি আপনি তারা গ্রেপ্তার করতে পারবেন? আমলের নাম ঠিকানাটা এটা হচ্ছে আমলের অযোগ্য, অর্থাৎ যখন কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হয়, কোন অপরাধে অভিযুক্ত হয়, সেই ব্যক্তি যদি নাম ঠিকানা না দেয় সেই ক্ষেত্রে আপনি তারা গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ আব্দুল্লাহর নামে একটা অভিযোগ হয়েছে, এখন আপনি আব্দুল্লাহর কাছে আসছেন যে আপনার নাম বলেন, সেই ক্ষেত্রে সে নাম বলে নাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? তারে আপনি বিনা অপরাধে গ্রেপ্তার করতে পারবেন। এটাই হচ্ছে মূলত হচ্ছে 57 ধারা। এবং সে নাম ঠিকানা বলছে, কি বলছে? মিথ্যা নাম ঠিকানা বলছে। এটা নাম ঠিকানা আপনি যাচাই করবেন, যাচাই করে যদি মিথ্যা পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি তারে আটক করবেন। আর যদি প্রকৃতপক্ষে তার নাম ঠিকানা পাওয়া না যায় তাহলে কি করতে হবে? তারা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাই দিবেন। সে সঠিক নাম ঠিকানা পাওয়া যায় নাই, তদন্ত করিয়ে সঠিক নাম ঠিকানা পাওয়া যায় নাই, সেক্ষেত্রে তারা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করে দিবেন। আর যদি অভিযুক্ত হওয়ার পরে, অর্থাৎ আমলের অযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ার পরে যদি তার নাম ঠিকানা সঠিক পাওয়া যায়, তাহলে আপনি কি করতে পারবেন? তার কাছ থেকে মুচলেখা নিয়ে তারে ছেড়ে দিতে পারবেন। জামিন দেওয়া যাবে। হ্যাঁ, মুচলেখা নিয়ে তারে ছেড়ে দিতে পারবেন। এটা আসামির আইনগত অধিকার স্যার, তাই না? অবশ্যই এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর যদি সে মুচলেখা নিতে অস্বীকৃত হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? আদালতে প্রেরণ। আদালতে প্রেরণ করবেন। এটা কত তফসিলে বলা হয়েছে? দ্বিতীয় তফসিল নাকি? দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিলে বলা হয়েছে যে যদি সে মুচলেখা নিতে হুম। না পারে বা জামিন দিতে না পারে সেই ক্ষেত্রে আপনি তারে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনে 58 ধারা, অপরের এখতিয়ারভুক্ত এলাকায় অনুসরণ। আমরা মোটামুটি এই 58 ধারা দিয়ে আজকের মতো শেষ করব, ঠিক আছে? তো ফৌজদারি ঠিক আছে। কার্যবিধি আইনে 58 ধারা হচ্ছে অপরের এখতিয়ারভুক্ত এলাকায় অপরাধীর অনুসরণ। এই অনুসরণটা কে করবে? এএসআই, সাব ইন্সপেক্টর, নাকি ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাকি দায়িত্বপ্রাপ্ত অফিসার? ওই যে ক্ষমতা দিলে তো করতে পারবে। অপর এখতিয়ারাধীন এলাকায় আসামিকে অনুসরণ। আমরা 54 থেকে 56 পর্যন্ত পড়ছি হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেফতারের অধিকার বা ক্ষমতা। এই যে আমি মনে করেন যে 54 ধারা গ্রেফতার করলাম বা 55 ধারা ভারপ্রাপ্ত কর্মকর্তার অধিকার দিল, 56 ধারায় আমি গ্রেফতার করলাম। এখন যেই ব্যক্তির আমি গ্রেফতার করে নিয়ে আসলাম সে কি করলো? মাঝপথ থেকে এসে পালাইয়া চলে গেল। এখন আমি কি করতে পারবো? আমার হেফাজতে ছিল, আমি ধরেন একজন কনস্টেবল, এখন আমার হেফাজতে ছিল, এখন সে আমার হেফাজত থেকে ফালাই গেছে। এখন কি তারা কি অনুসরণ কি করবে? আমার সামনের ইনচার্জ সাহেব নাকি আমি? এখন আপনারা কি বলেন যেখানে অনুসরণ কে করবে? অর্থাৎ যার হেফাজতে ছিল তিনি অনুসরণ করবেন। এখন আপনার কাছে আপনার অফিসার ইনচার্জ বা আপনার সাব ইন্সপেক্টর আপনার কাছে আসামিটা দিছে। এখন সাব ইন্সপেক্টর মনে হয় যে সাপোজ ওয়াশরুমে গেছে, এখন আপনি বৈশা রয়েছেন যে আসামি তো চলে গেছে, এখন আপনি বলতেছেন যে আচ্ছা স্যার আসুক, আসলে পরে স্যার যাবে না, যেহেতু স্যারের আসামি না, এটা আপনাকেই, আপনিই তার দায়িত্বপ্রাপ্ত, আপনাকেই যাইতে হবে। আপনি হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত, আপনাকেই যাইতে হবে। এটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ যে ক্ষমতাপ্রাপ্ত বিনা পরোয়ানায় গ্রেপ্তার করিয়ে নিয়ে আসছেন যে ক্ষমতাপ্রাপ্ত অফিসার, উনি অনুসরণ করবে। এবং অনুসরণ করে কোথায় যাবে? বাংলাদেশের যে কোনো প্রান্তে উনি যাইতে পারবে। বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতাবান আসামিকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে, তবে বাংলাদেশের বাইরে যাওয়া যাবে না।
এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি মনে হয় যে অনুসরণ করতে করতে একবারে ইন্ডিয়ার শিলংয়ের ভিতরে ঢুকে যাবেন, অথবা ওই চিলি স্তরবন্দর দিয়ে ঢুকে যাবেন, তা কিন্তু হবে না। আপনি বাংলাদেশের ভিতরে যে কোনো স্থানে তারে অনুসরণ করিয়া যাইতে পারবেন। এটাই হচ্ছে 58 ধারার মূল বিষয়বস্তু। 59 ধারা হচ্ছে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার। 5 মিনিট আছে যেহেতু, তাহলে আমরা 59 ধারাটা শেষ করে দিই। ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারা। 59 ধারা হচ্ছে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার। বেসরকারি ব্যক্তি কারে গ্রেপ্তার করতে পারবে? জামিনের অযোগ্য অপরাধী, আমলযোগ্য অপরাধী এবং সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। জামিনযোগ্য, জামিনের অযোগ্য অপরাধী, আমলযোগ্য অপরাধী এবং সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। এই 3 শ্রেণীর ব্যক্তিকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারা 59-1। এবং যদি এইরকম কোনো ব্যক্তির গ্রেপ্তার করা হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? নিকটতম পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করতে হবে। পুলিশ অফিসার যদি দুইয়ে প্রয়োজন মনে করেন, সেই ক্ষেত্রে উনি কি করবে? 54 ধারায় থাকে আবার উনি গ্রেপ্তার করবে। দ্বারা প্রয়োগ করবে। হ্যাঁ, 54 ধারার ক্ষেত্রে উনি যেটা প্রয়োজন সেটা উনি গ্রেপ্তার করবে। আর 3 হচ্ছে যদি সে আমলের 54 ধারায় উনি বিনা পরোয়ানা গ্রেপ্তার করবে আর কি স্যার। হ্যাঁ, আর হুম। 59-3 হচ্ছে যদি সে আমলের অযোগ্য অপরাধ, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 57 দ্বারা যদি দেখা যায় যে নাম ঠিকানা অস্বীকৃতি করতে গেছে, এরকম কোনো অপরাধে অভিযুক্ত হয়, সেই ক্ষেত্রে কি করবে? তাকে মুসলেখা। মুচলেকা সম্পাদন করে ছেড়ে দিবে। তবে বিদেশি হইলে কি ছাড়া যাবে? না, ব্যবস্থা গ্রহণ করতে হবে 54 ধারা অনুযায়ী অনুসারে। না, কোনো বিদেশি লোককে আপনি ছাড়বেন কিভাবে? আর বিদেশি লোককে ছাড়া যাবে না। ছাড়া যাবে। অবশ্যই বাংলাদেশের 2জন স্থায়ী বাসিন্দা তার জামিনদার হবেন। জামিনদার হবে, জামিনদার হলে ছাড়া যাবে। হ্যাঁ, বাংলাদেশের স্থায়ী 2জন বাসিন্দা জামিনদার হইলে সেই ক্ষেত্রে বিদেশি নাগরিককে ছেড়ে দেওয়া যাবে। ছেড়ে দেওয়া 59-3। আর বেসরকারি ব্যক্তি উনি কি সন্দেহবশত কাউকে গ্রেপ্তার করতে পারে? না। বেসরকারি ব্যক্তি সন্দেহবশত কাউকে গ্রেপ্তার করতে পারে না। উনি গ্রেপ্তার করবে 3টা ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন: জামিনের জামিনের অযোগ্য অযোগ্য। অপরাধ, আমলযোগ্য অপরাধ এবং সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। এই 3 শ্রেণীর ব্যক্তিকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এবং পারলে কি করবে? স্যার একটা কথা বলি, জি, এটা তো আবার জনসাধারণের সামনে হতে হবে ঘটনাগুলো, তাই না? জনসাধারণের সামনেই তো করবে। জনসাধারণ তো আর কি অন্ধকারে থেকে কি করতে পারবো নাকি? এটাই। সুন্দর, ভালো ছিল। অ্যাক্টিভ থাকতে হইব কিন্তু। জনসাধারণের সামনে করলে, এখন জনসাধারণ তো সামনে তো করাই লাগবে, নাহলে তো জনসাধারণ এটা ধরতে পারবে না। জনসাধারণের সামনে করলে কোনটা অপরাধ? একজন আপনি ঘুষ নিচ্ছে, এটা কি জনসাধারণের সামনে করলে কি অপরাধ? ঘুষ নিতেছে, এটা কি জনসাধারণ গ্রেপ্তার করতে পারে? এটা তো আবার কাছের লোক আবার দূরের লোকের মধ্যে হয়ে যাবে, পেনাল করে এসে যাবে। হ্যাঁ, কাছের লোক দূরের লোক। হুম। জনসাধারণ, কারণ ঘুষ নেওয়া তো এটা তো জামিনের অযোগ্য অপরাধ না, জামিনযোগ্য, আমলযোগ্য। সেই ক্ষেত্রে এটা জনসাধারণ গ্রেপ্তার করতে পারে। ঘুষের টাকা স্যার সহ হাতে নাতে স্যার যদি ধরেন স্যার ধরেন একজনের বাড়ির মানে আঙ্গিনায়, হ্যাঁ, রাত্রের 2টার সময় একটা লোক এসে দাঁড়ায় রইলো। এটা কি মানে ঘরে ঢুকছে না বা ইয়া করছে না,
মানে এটা কি বেসরকারি পাবলিকে ধরতে পারবো? হ্যাঁ, অবশ্যই ধরতে পারবে। কারণ আপনার রাত্রের বেলা আপনি একজন এলাকার ব্যক্তির গৃহের আঙ্গিনার মধ্যে আপনি ঢুকছেন, আপনার ধরতে পারবে না? কারণ আর কিছু পারুক আর না পারুক, আপনার তো জিজ্ঞাসাবাদ করতে পারবে যে আপনি এখানে কি জন্য আসছেন। এখন যদি আপনার উত্তর যদি সদুত্তর না থাকে, সেই ক্ষেত্রে তারা মনে হয় যে আপনারা পুলিশের হেফাজতে দিবে, আর যদি সদুত্তর দিতে পারেন তাহলে তো ছেড়ে দিবে। এটা শুধু রাতের বেলা না, দিনের বেলাও একই অবস্থা, ধরতে পারবে, জিজ্ঞাসাবাদ করতে পারবে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ যে কেউ করতে পারবে, সমস্যা নেই। জিজ্ঞাসাবাদ করার পরে যখন আপনার কাছে কোনো সদুত্তর